এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে হাজির হই। আর এই দরবারে আমাদের দুর্গাপুর বা বৃহত্তর যে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের বিভিন্ন যে সমস্ত সামাজিক সংস্থা নানা ধরনের কাজকর্ম করে চলেছেন, যেটা আমরা বলি মানব ধর্মের কাজ, সেটা পরিষেবা দিয়ে চলেছেন নানা ধরনের। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কোনো সংস্থা হয়তো হেমোফেলিয়া বা থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষজনের সহায়তার জন্য কাজ করছেন, কেউ হয়তো নারী ক্ষমতায়নের জন্য কোনো সংস্থা কাজ করছেন, কিংবা কোনো সংস্থা হয়তো আদিবাসী উন্নয়নে কাজ করছেন, কোনো সংস্থা হয়তো খেলাধুলা চর্চার একটু বিশেষভাবে নজর দিচ্ছেন যাতে এই শহর বা এই শিল্পাঞ্চলের তরুণ বন্ধু যারা ছেলেমেয়েরা আছেন তারা খেলাধুলায় আগ্রহী হয়। কেউ গান বাজনা নিয়ে কাজ করছেন, সাহিত্য নিয়ে কাজ করছেন অনেকে। তো নানা ধরনের পরিষেবা দিয়ে চলেছেন আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা এই শিল্পাঞ্চলে, যেমন অন্যান্য জায়গাতে হয়। শুধু যে সামাজিক সংস্থা তা না, অনেক সময় ব্যক্তি মানুষও উদ্যোগী হয়ে নানা ধরনের পরিষেবা দিচ্ছেন। নানা ধরনের এর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এক, যে এই সমস্ত পরিষেবা যারা দিচ্ছেন, অনেকে অবশ্য খুব ঠাট্টা করেন যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় ওরা, কিন্তু বনের মোষ তো তাড়াতেই হয় কাউকে না কাউকে। তাদেরকে একটা সম্মাননা, স্বীকৃতি, আরও মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই জন্য আরও যে আমাদের অনেক বন্ধুরা আছেন, আমাদের অনেক দর্শকরা আছেন, মাঝে মাঝে ফোন করে যাওয়া খোঁজ খবর নেন, যে যাদের হাতে হয়তো কিছুটা সময় আছে, এই সময় বা এখনও পরিশ্রম করার মতো শারীরিক সামর্থ্য আছে, কিছু আর্থিক সামর্থ্য হয়তো আছে, তারা কিছু সামাজিক কাজ করতে চান। এখন তাদের মনের মতো যে সামাজিক কাজ সেটা অন্য কোনো সংস্থা করছে কিনা বা অন্য কোনো ব্যক্তি করছেন কিনা, তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করে দেওয়া যায়, সেই কাজটাও আমরা এই প্রতি বুধবার বিকেল 4টে আমাদের যে বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস, তার মাধ্যমে আমরা দর্শকদেরও জানাই। সুতরাং আমরা দুদিক থেকে কাজ করি। একটা হচ্ছে সামাজিক সংস্থা যারা বিভিন্ন পরিষেবা দিচ্ছেন তাদের কথা তুলে ধরি, অন্যদিকে ব্যক্তি মানুষ যারা সামাজিক কাজ করতে উৎসাহী, তারা কিভাবে কোথায় যোগাযোগ করবেন বা এককভাবে কিভাবে করতে পারেন, সেগুলোর সুযোগ সন্ধান যেগুলো থাকে আমাদের কাছে, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। এই যেমন ধরুন না, সামনে তো দুর্গাপুজো চলে এলো। এই যে দুর্গাপুজোর যারা উদ্যোক্তা, সে কি কম পরিষেবা নাকি বলুন তো? পুজোর আনন্দ গেলাম, আমরা ঠাকুরটা কেমন হয়েছে, প্যান্ডেল ভালো হয়েছে কিনা, লাইট ঠিক আছে কিনা, সব কিছু আমরা যে নানা ধরনের খুদ ধরবো, এটা করবো, কিন্তু যারা এটা উদ্যোক্তা তাদের কত ঝক্কি ঝামেলা বলুন সহ্য করতে হয়। সুতরাং তারাও কিন্তু একটা পরিষেবা দিচ্ছেন। আমরা তাদের নিয়েও এই আসরে আলোচনা করেছি যে কীভাবে সামলান ঝক্কি ঝামেলা। আজকে একটু অন্যরকম, না অন্যরকম কেন বলবো, আমাদের একটি সংস্থা যারা সামাজিক একটা আন্দোলন, সচেতনতার কাজ করে চলেছেন, যেটার আপাত চেহারা কিছুটা রাজনৈতিক বটে। আমরা অবশ্য রাজনৈতিক কথাবার্তা বলবো না বা রাজনৈতিক আন্দোলনের আলোচনা করবো না তা নয়, তবু আমরা সাধারণভাবে সামাজিক সংস্থার কথা বলি। এক্ষেত্রে
একটি সংস্থা বাংলা পক্ষ, যারা কিভাবে বলবো আমাদের বাঙালিয়ানার জন্য একটা জনসচেতনতা বা কার্যকরী ব্যবস্থা কর্তৃপক্ষদের সঙ্গে কথাবার্তা বলে যারা দীর্ঘকাল ধরে করছেন, সেই বাংলা পক্ষর নিয়ে আমরা আজকে কথা বলবো। কি তারা করছেন, কিভাবে আমরা তাদের সাহায্য পেতে পারি বা আমাদের কি কি দাবি তারা মেটাতে পারেন। আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার বাংলা পক্ষ সংস্থার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়। অক্ষয়বাবু, অনেক অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের স্টুডিওতে এসছেন, আমরা খুব খুশি। আর আমাদের দর্শকদের প্রচুর প্রশ্ন আছে। আমরা গত সপ্তাহে যখন জানিয়ে দিলাম যে আমরা আগামী সপ্তাহে বুধবার আপনার সঙ্গে আলোচনা করব, তখনই আমাদের প্রশ্নের একদম ভিড় চলে এলো। তো শুরু থেকে শুরু করা যাক। একদম, অবশ্যই শুরু হোক। অনেক আগে আমরা বাঙালি বলে একটা সংস্থার নাম শুনেছিলাম, বাংলা পক্ষ কি সেরকম কিছু নাকি? না, আমরা বাংলা পক্ষ হচ্ছে ভারতের বাঙালি একটা সংগঠন। আমরা বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি অর্থনীতি, বাঙালির পুঁজি আমরা লড়াই করি। আমরা বাঙালি, সেই তারা লড়াই করে। আবার আমরা বাঙালির পর তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন। তারপরে বাংলা পক্ষ, আমরা 2018-তে বাংলা পক্ষ আত্মপ্রকাশ করার পর বাংলা পক্ষ এখন যে বাংলা রাজনীতিতে যে বাঙালিময়, তার নৈপথ্যে বাংলা পক্ষ। আমাদের লড়াই, আমরা বহু সাফল্য পেয়েছি, অনেক সাফল্য বাকি আছে। অনেক বাঙালিকে আমরা সচেতন করতে পেরেছি, অনেক বাঙালি সচেতন করতে বাকি আছে। অনেক রাজনৈতিক দলকে আমরা বাঙালি লাইন আনতে পেরেছি। এই সবে আমাদের জাস্ট 8 বছরের সংগঠন বাংলা পক্ষ। 8 বছর। 2018-তে আমাদের বাংলা পক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল। 18 থেকে 2025 সাল চলছে। আপনারা হয়তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন বর্তমান রাজনীতিতে যে কি সিপিএম বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, প্রত্যেক রাজনীতি আজ বাংলা ভাষা, বাঙালি নিয়ে আজকে আন্দোলন করছে। তার নৈপথ্যে কিন্তু একমাত্র বাংলা পক্ষ। আপনি আমার থেকে অনেক সিনিয়র, আপনি নিশ্চয় ভালো করে জানেন, দেখেছেন আমার চেয়ে আরও আগে। আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি অনেক দেখেছেন যে বলুন তো, কখনো ভারতবর্ষের বাংলার ইতিহাসে এই বর্তমান পরিস্থিতির আগে কখনো সিপিএম, তৃণমূল, কংগ্রেস একসাথে একটা দল বাংলা ভাষা, বাঙালি ইস্যু নিয়ে লড়াই করেছে? 2025 সালে দেখতে পাচ্ছেন তার নৈপথ্যে একমাত্র বাংলা পক্ষ। একটা দুটো উদাহরণ আমি দিতে পারি। আসামে বাঙাল খেদা আন্দোলনের সময় তখন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল একজোট হয়েছিল। কিংবা উড়িষ্যাতে রাউরকেলাতে যখন বাঙালি বিরোধী দাঙ্গা হয়, তখন ওখানে নন্দিনী সৎপতি মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের এখানে সিদ্ধার্থ শঙ্কর রায় সর্বদলীয় তৈরি করে সেখানেও এক কাটটা হয়েছে। সত্যি যদি বাঙালি এখন দেখুন, বাংলা পক্ষ আপনারা কাজ করছেন, আমরা ধীরে ধীরে জানবো কী করে। বাঙালিয়ানার মধ্যে বাংলা ভাষা একটা ব্যাপার। বাঙালিয়ানার তো অনেক কিছু, শুধু ভাষাতে তো বাঙালিয়ানা না। আপনি যেন বাঙালি সংস্কৃতির কথা বললেন, বাংলার পোশাক, বাংলার আচার আচরণ, বাংলার সম্ভাষণ রীতি। ধরুন বাঙালির যে সম্ভাষণ রীতি, সেটা এমন বিদেশ বাদ দিন, এমনকি অন্য প্রদেশেও নেই। মানে আমি কিভাবে বলতে যাচ্ছি, বাঙালিয়ানার মধ্যে ধরুন এই যে আমাদের আত্মীয় স্বজনকে ডাক খোঁজ, আমাদের এই যে জেঠিমা বলা, পিসিমা বলা, আমাদের ননদ, আমাদের ভাসুরপো, সম্পর্কগুলো ভাবুন, এগুলো অন্য কোথাকে সব জায়গায় কি আন্টি আঙ্কেল এই চলছে একদম। কিংবা অদ্ভুত কাণ্ড হচ্ছে যে আমাদের বাঙালি পরিবারগুলো তাদের ছেলে মেয়েদের জন্মদিনে, হ্যাঁ বেটা ভালো থাকিস, আমরা কবে বলছিলাম। বাঙালিয়ানা বলতে শুধুমাত্র বাংলা ভাষা নয়, বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ বাঙালিয়ানার ক্ষেত্রে, কিন্তু তার সঙ্গে তার পোশাক, তার এইসব ইত্যাদি ব্যাপারগুলো। বাংলা পক্ষ ঠিক কোন জায়গাটা ধরছে যেখান থেকে বাঙালিয়ানাটা বজায় রাখার জন্য? শুধুমাত্র ভাষার ক্ষেত্রে না, তার পোশাক আশাক, তার চলন বলন, না অন্য কিছু? দেখুন, আজকের টপিক হচ্ছে বাঙালি বিপন্নতা। আমি বলি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালি আক্রান্ত। তার কারণ কি? বাংলা ভাষা বলার জন্য। পশ্চিমবঙ্গে আমাদের বাংলার রাজ্যে বাঙালি আক্রান্ত, বহিরাগতরা দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত। পশ্চিম বর্ধমানে বাঙালি আজকে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। বাংলা পক্ষর লড়াই শুধু ভাষা আন্দোলন নয়, ভাষার সঙ্গে যুক্ত পুঁজি, অর্থনীতি, সমস্ত কিছু। যদি আপনার ভাষাই না থাকে, তাহলে আপনার পুঁজি, অর্থনীতি থাকবে না। যদি বাংলা ভাষায় হারিয়ে যায়, যদি মানে কোনো এলাকার জনবিন্যাস আপনার পাল্টে যায়,
জনবিন্যাস পাল্টে গেলেই বাঙালির যে বাঙালি আনা বাঙালি সংস্কৃতি হারিয়ে যাবে। বাংলা ভাষা যদি হারিয়ে যায়, বাংলা সংস্কৃতি হারিয়ে যাবে। রবীন্দ্র নজরুল আমাদেরকে বাঁচাবে না, আমাদের কি বাঙালিকে রবীন্দ্র নজরুল বাঁচাতে হবে? বাঙালির সংস্কৃতি হচ্ছে বাঙালির অলংকার, বাঙালিত্বটা হচ্ছে বাঙালির দেহ। আমাদের তো হাড়ের মধ্যে অলংকার পরিয়ে লাভ নেই যদি বাঙালি না থাকে। আগে আমাদের বাঙালিকে রক্ষা করতে হবে, তবে বাঙালির সংস্কৃতি বাঁচবে। প্রথমে বললাম বাংলা ভাষার সঙ্গে যুক্ত পুঁজি অর্থনীতি। যদি আপনার জনবিন্যাস পাল্টে যায় এলাকার মধ্যে, এলাকায় আপনার ভোজপুরি গান চলবে, অন্য কেউ সংস্কৃতি চলবে, বহিরাগত সংস্কৃতি চলবে, এলাকায় আপনার রবীন্দ্র নজরুল সংস্কৃতি উঠে যাবে। তাই উঠে গেছে, তার কারণ কি? আমাদের পশ্চিম বর্ধমান জেলার জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে বাইরে রাজ্যতে গেছে, তারা বাংলায় আসছে, বাংলায় খাচ্ছে, বাংলা ছেলেদের চাকরি দখল করছে, বাংলা সংস্কৃতি তারা চেঞ্জ করে দিচ্ছে। আর বাঙালি কিছু কিছু আছে যারা বিয়ে বাড়িতে গায়ে হলুদের বদলে তারা হলদি করে, যারা মেহেন্দি করে। এসব তো আমাদের বাঙালি কোনো সংস্কৃতি ছিল না। বাঙালির গায়ে হলুদ শুনতেও ভালো, দেখতেও ভালো। বাঙালিকে বলবো আপনার নিজের সংস্কৃতি আমাদের গর্বের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি করুন, বাংলা সংস্কৃতি করুন, বাংলা ভাষাকে বাঁচান, তবেই বাঙালি বাঁচবে। একটা কথা অক্ষয়বাবু আমি জানতে চাইছি, আমার ঠিক ধারণাও নেই পরিষ্কার। ধরুন আমাদের সংস্কৃতি বলে যে শব্দটাকে বুঝি না, সার্বিকভাবে সব কিছু মিলিয়ে জড়িয়ে, সেটা তো একটা স্থায়ী ব্যাপার না। সেটা আবার নানা কারণে পাল্টে যায়। যে এরকম নয় যে 200 বছর আগে ছিল এখনও তাই থাকবে। নানা কারণ আছে, অর্থনৈতিক কারণ ছাড়া প্রযুক্তিগত একটা বড় কারণ থাকে নানাভাবে। যেমন ধরুন বাঙালির পোশাক, সত্যি বাঙালির কোনটা পোশাক আমি অন্তত জানি না। কারণ বিদ্যাসাগর যে পোশাক পরতেন সেটা বাঙালি পোশাক, না রামমোহন যেটা পরতেন সেটা বাঙালি পোশাক, নাকি রবীন্দ্রনাথ যা পরতেন সেটা বাঙালি পোশাক, আমার ঠিক পরিষ্কার ধারণা করতে পারি না বাঙালি পোশাক বলে। তবু আমরা এখনও যেন মনে হয় যে ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি এটাই বোধ হয় বাঙালি পোশাক, এরকম আমার একটা ধারণা করে নিই আমরা। যেহেতু আমরা আপনারা দেখে এসছে বরাবর ধুতি পাঞ্জাবি বাঙালিদের আনা, বাঙালি মানে ধুতি পাঞ্জাবি বাঙালি আনা, কাঁধে একটা ব্যাগ, এটা একটা বরাবর আমরা হয়ে এসছে। পোশাকে কোনো বাধ্যবাধকতা নেই। আমি যেটা বলছি পোশাক পরতে পারে যে যেমন এখন মানে একটা হচ্ছে যে বাঙালি যে ধুতি পরতো, আজকে সেই ধুতি পরা মানুষের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। অর্থাৎ পোশাক, আমি কি বলতে চাইছি, পোশাক বদল হতে পারে, মানে আমি বলছি বদল হয়ে যাওয়া মানেই বাঙালির সংস্কৃতি একদম বিপন্ন হয়ে গেল ঘটনাটা তা না। আমি এইটা জিজ্ঞেস করতে যাচ্ছি আপনাকে, যে এমন নয় যে ধরুন বাঙালি খাদ্যাভ্যাস, এখন বাড়িতে আজকে সবাই কি বলে নুডলস চল হয়েছে, তো বাঙালি খাবার না, কথা বলছি। কিন্তু পরিবর্তন তো হবেই, মানে একদম তো করা যাবে না। পরিবর্তন হোক, মানে আমরা এই যে খাবার ব্যাপারটা বললেন না, এই খাবারের ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা করে দিচ্ছে কেন্দ্র, যে বাঙালি কি খাবার খাবে কি খাবার না খাবে তারা হস্তক্ষেপ করছে। খাবার, পোশাক পরিচ্ছদ, বাঙালি হচ্ছে স্বাধীন চেতা মানুষ, তারা কি খাবে যে কেউ, আমরা কি খাবো, আমরা কি পোশাক পরবো সেটাকে দিল্লি ঠিক করবে? সেটা দিল্লি কবে ঠিক? হ্যাঁ ঠিক করেছে, দিল্লি ঠিক করেছে। যদি মাছ ভাত কেউ খায় তাকে বলছে মছলিখোর বাংলাদেশ। আজকে নাকি, সে তো ব্রিটিশ আমল থেকে দেখুন, আমি বাংলার বাইরে বহু জায়গা থেকেছি ব্যক্তিগতভাবে, সেটা অবশ্য স্বাধীনতার অনেক পরে। তার আগে থেকে বাঙালি মানে মছলি খাতে, হ্যাঁ মছলি খাতে, তো এটা তো কিছু নতুন নয়। আপনি কি খাবেন, আপনি পছন্দ, ধরুন আপনি সকালবেলায় কি আপনাকে বলে দিয়েছে যে নুডলস খেতে হবে? কে বলেছে? কেন্দ্র বলেছে নাকি? কেন্দ্র নুডলস খাওয়ার ব্যাপারটা বলছি নাই, না নুডলস খেতে বলেছে, পাস্তা খেতে বলে, আপনাকে পাস্তা খেতে বলেছে, আপনাকে দোসা খেতে বলেছে। পাস্তা নুডলস তার খাবার খেতে নিজের ব্যাপার, এটা নয়। আমি বলছি যে এইভাবে দেখলে আপনি বলতেই পারেন, কিন্তু আমার নিজের মনে হয়েছে যেটা, যে আমরা বাঙালিরা যে পাল্টে যাচ্ছি, বদলে যাচ্ছি, এটাও কিন্তু বাঙালির স্বভাব। বাঙালি কিন্তু সবচেয়ে আগে বদলটাকে অ্যাকসেপ্ট করেছি আমরা, অন্তত অনেক আগে থেকে। যদি ইংরেজি আমল থেকেও দেখি, বদলকে বাঙালি খুব গোড়া থাকেনি, বদলকে যেরকম আছে বদল করে। সেই আপনি নিশ্চয়ই সেই ছবিগুলো মনে আছে, ধুতি মধ্যে শার্ট গুজে তারপরে কোট পরেও বাঙালি শিখেছে, এটা বাঙালি আনার মধ্যে পড়ে, মানে ওইভাবে না, তার উপর আবার একটা চাদর, সেরকম আমরা বাঙালি চরিত্র দেখেছি। আমি এটা বললেন তো, আমি বলি, আমরা আবার বলছি, পোশাক মানে কোনো অত্যাধুনিকভাবে পোশাক চেঞ্জ হতে পারে, খাদ্যাভ্যাসে কেউ কাউকে বাধ্যবাধকতা করতে পারে না। আপনি একটা খবর দেখেছেন হয়তো, কৈলাস বিজয় বর্গীয় বাড়িতে কিছু শ্রমিকজন কাজ করছে, তারা চিড়ে খাচ্ছিল।
কৈলাস বিজয়বর্গীয় চিড়ে খেয়ে বুঝে গেল এরা বাংলাদেশি, যে চিড়ে খাচ্ছে এরা বাংলাদেশি আছে। মানে চিড়ে খাওয়া হচ্ছে ওদের কাছে আমাদের বাঙালির যে আমাদের যে দধিকর্ম সরস্বতী পুজোয় হয়, বাংলার সমস্ত কাজে যে বাঙালির শুভ কাজে চিড়েটা হয়, ওদের কাছে চিড়ে খাওয়া মানে বাংলাদেশি। ওদের কাছে বাংলা ভাষা কথা বলা মানেই বাংলাদেশি। বর্তমান পরিস্থিতিতে এমন একটা হয়ে দাঁড়িয়েছে, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাজ্যে কিভাবে বাঙালিকে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে, অত্যাচারিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। প্রত্যেকটা বাঙালি আমাদের ছেলেরা আজকে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে তারা যাচ্ছে কাজ করতে, কেউ ব্যাঙ্গালোর, কেউ দিল্লি, কেউ হায়দ্রাবাদ। এখানেও বাঙালি এটা বলছেন অক্ষয়বাবু, দুটো পয়েন্ট আমাদের দর্শকরা, আমি গত সপ্তাহে যখন জানিয়ে দিলাম যে আপনি আসবেন, আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে যে 1 নম্বর সত্যি সত্যি কিছু তথ্য আছে কিনা, না আমাদের একটা ধারণা তৈরি করছে। 1 নম্বর ধরুন যদি লাঞ্ছনার কথা বলেন, একটা সময় আমার পাশে প্রতিবেশী দেশ বিহার, এখন ঝাড়খণ্ড হয়ে গেছে, দুটো মিলিয়েও যদি বলি, বিহার আর ঝাড়খণ্ড থেকে বাঙালি উবে গেল প্রায়। এখন সেখানে কেউ কোনো বাঙালি বাংলায় পড়াশোনা করতে পারে না, বাংলা পাঠ্যপুস্তক পাওয়া যায় না। সেখানকার বাঙালিরা এখন কেউ কেউ বলেন যে আমরা হচ্ছি যে বাংলাভাষী বিহারি, এরকমভাবে তারা বলেন। সেগুলো লাঞ্ছনা না। আর এখানে বাস্তবটাকে অস্বীকার করে কি হবে? ধরুন দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক, সেখানে বাঙালিদের যে বলছে আপনি বাংলাদেশি বলছে নাকি? আপনি জব্বলপুরে যে বাঙালিরা আছেন তাদেরকে বলছে নাকি যে আপনি বাংলাদেশি? বলছি প্রকৃতপক্ষে যাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তারা সত্যি সত্যি বাংলাদেশি না পশ্চিমবঙ্গবাসী, এটার সমাধানটা কিন্তু খুব পরিষ্কারভাবে হয়নি। আমি এটা নিয়ে তর্ক বিতর্কে ব্যাপারটা পরিষ্কার বোঝাই। আপনি যে বললেন বাংলা, তারা বাংলাদেশি না বাঙালি, তারা প্রত্যেকে পশ্চিম বাংলার, তারা মুর্শিদাবাদের, তারা আমাদের বহরমপুরের, তারা কাটোয়ার, তারা নদিয়ার। প্রত্যেকটা যারা বাংলাদেশি বলে অত্যাচার করে তারা প্রত্যেকের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে। সুরাটে আপনারা দেখেছেন, গুজরাট সুরাটে পুলিশে বুটে জুতোতে করে নদিয়ার ছেলেকে বাঙালিকে মেরেছে। তাদের সেই হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, মুখের ভাষা যে দেখছে বাংলা ভাষা, তখন তাকে অত্যাচার করা হচ্ছে। আমাদের কাছে হাজার হাজার আমাদের প্রমাণ আছে, বাংলা হাজার হাজার। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি বিতর্কে যেতে চাইছি না, কারণ আমাদের সামনে অনেকগুলো অন্য প্রশ্ন আছে। আমরা যদি সাধারণভাবে যেটা আজকের বিষয়টা রেখেছি, বিপন্ন বাঙালিয়ানা বিপন্ন যে হচ্ছে, ধরুন আমার পশ্চিমবঙ্গে দীর্ঘকাল 34 বছর তো সিপিএম ছিল, আবার গত 15 বছর ধরে তৃণমূল রয়েছে। সরকারের তরফ থেকে বাংলা ভাষার প্রতি ইদানিং বাংলা অস্মিতা ইত্যাদি বলা হচ্ছে। ধরুন আপনি একটা সংস্থা কাজ করেন, সেখানে আপনি বাঙালি পোশাক পরে যেতে পারবেন নিয়মিত? পোশাক পরে যাওয়া মানে, আমি তো যেখানে কাজ করি আমি মনে করি সেখানে তো আমি তো ধুতি পাঞ্জাবি পরে যেতে পারবো না। কেন? আমি কমফোর্টেবল নই। আপনি কমফোর্টেবল? আমি কমফোর্টেবল নই। আপনি কি যেতে, একজন নেই যিনি বাঙালি পোশাকে যাবেন? ধরুন এখানকার স্কুলগুলোতে বাংলা আবশ্যিক করা যাবে না, কেন করা গেল না? যদি সত্যি সত্যি আমরা বাংলা প্রীতি থাকে, এখানকার স্কুলগুলোতে বাংলা কেন আবশ্যিক করা গেল না? সদ্য পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলা শাসকের দপ্তর এবং পুলিশ দপ্তর করা হলো, সেখানে নাম বাংলা নেই, বাংলা লেখা হয়নি। আমরা প্রতিবাদ করেছি, তো প্রতিবাদ করা হয়েছে। সরকার এই ব্যাপারটা মুখে একরকম বলছে, কার্যক্ষেত্রে তারা কিন্তু এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে না। আমি এই প্রেক্ষিতে একটা কথা বলি। দেখুন, বাংলা পক্ষ প্রথম থেকে আন্দোলন করেছে WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক চাই। আমরা এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক পাস হওয়ার পরেও সেটা মন্ত্রিসভাতে পরে সেটা চেঞ্জ হয়ে গেল। WBCS এ ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, CPM এর ফুয়াদ হালিম, 3টে দল মিলে বলে বাংলা ভাষা বাধ্যতামূলক হবে না। বাংলা পক্ষ একমাত্র প্রতিবাদ করলো। আমরা প্রতিবাদ করেছি প্রত্যেকটা সরকারি কি বেসরকারিতে প্রথম ভাষা বাংলা লেখা হোক, প্রথম ভাষা বাংলা রাখা হোক। কেন রাখা হবে না? প্রত্যেক রাজ্যে তাদের ভাষা তাদের বাধ্যতামূলক। আমার রাজ্যে কেন হবে না? আমার রাজ্য তো ধর্মশালা নয়। বাংলা তো একটা ভারতবর্ষের মধ্যে পড়ছে। প্রত্যেক রাজ্যে যেমন গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, সাউথগুলো পর সাউথ তো দেখুন কি অবস্থা, তাদের ভাষা বাধ্যতামূলক। বাংলায় কেন সেটা হবে না? না হবে না তো কেন সেটা বলছি, আমরা ওটাই বলছি। আমরা এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, এগুলো তো আমরা আন্দোলন করেছি। আমরা সরকারকে এটাও বলতে চাই যে সরকারকে আপনারা শুধু মুখে বাংলা ভাষা বাঙালি আক্রান্ত বললে হবে না।
আপনাদের সেটা কাজে দেখাতে হবে, আপনাদের কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে, আপনাদের কাজে WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে, আমাকে একটা আপনাদেরকে সমস্ত পরীক্ষাগুলোতে আপনাদের বাংলা বাধ্যতামূলক করতে হবে। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন যে সরকারি যোগাযোগ, ধরুন কথার কথা পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন থানায় নতুন ওসি কে আসবেন এই ব্যাপারে একটা তৈরি, এটা কোনোদিন বাংলায় দেখেছেন? ইংরেজিতে করে নতুন ওসি কে আসবেন, সেই ফরম্যাটটা বদল হয়েছে, এখানকার ওসি ওখানে যাচ্ছেন, ওখানকার ওসি হচ্ছে এ নিয়ে একটা নির্দেশ বেরোয় জেলার তরফ থেকে বা আমাদের যে পুলিশ প্রধান কমিশনার যিনি আছেন তার তরফ থেকে, কখনো বাংলায় তো বেরোয় না। অর্থাৎ সরকার ধোঁকা দিচ্ছে। আমার মনে হয়েছে যে মুখে বলছি বাংলা অস্মিতা, কাজের সময় কোথায়? আপনার তো একটি নির্দেশনা বাংলায় বেরোচ্ছে না। পশ্চিম বর্ধমান আমি সর্বভারতীয় ক্ষেত্রে বলছি না, পশ্চিম বর্ধমান জেলায় সরকার তার কর্মচারীদের বদলের নির্দেশনা সেটা বাংলায় দিতে পারবেন না। অবশ্যই বাংলা রাখা উচিত, কিন্তু বাংলার সঙ্গে যদি থাকে ইংরেজি ভাষা হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আমরা প্রত্যেকে বাংলা পক্ষ থেকে বলি অবশ্যই কোনো ছেলেকে যে প্রথম থেকে সে শিখুক ইংরাজি। আমরা ইংরেজির বিরুদ্ধে নই, আমরা শিখতে হবে। ইংরেজি শিখতে গেলে আর যোগাযোগ মাধ্যমটা ভালো, কিন্তু ইংরেজি কেন আরো 12টা ভাষা বেরোক, ইংরেজির সঙ্গে সরকারি ভাবে বাংলা ভাষা লেখা উচিত। কিন্তু আমি চাইছি এখানে সরকারি ভাষার কোনো উল্লেখই নেই, অবশ্যই বাংলা ভাষার সঙ্গে লেখা উচিত নেই। আমি বলছি যে এই যে কাজগুলো ধরুন, মানে আমি সরকারের কথা এবং কাজে আমি একটা তফাৎ দেখতে পাচ্ছি। সেটা হতেই পারে, সবসময় হয়, কোনো সরকারি যেরকম বলে আসলে তা করে না, সেই যে দলেরই সরকারি হোক, আমাদের যে অভিজ্ঞতা। কিন্তু আমি যেটা আপনাদের বাংলা পক্ষের আপনি জেলা সম্পাদক আমাদের পশ্চিম বর্ধমান জেলার, যে এইগুলোর দিকে আপনাদের আলাদা করে নজর পড়ছে কিনা, যে সরকার কি বলছে। কোনো জায়গাতে সরকারি ভবন সেখানে বাংলার নাম ফলক নেই, সেখানে থেকে একটা নির্দেশ বেরোচ্ছে তা বাংলায় বেরোচ্ছে না। এই যে সরকারি কি বলবো ভিতরে অনিচ্ছা, ভিতরে নেই, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? আমি এটা অন্য কিছু না। দেখুন, সরকার ক্ষেত্রে সরকারকে আমরা এই যে প্রথমে আপনার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত বোর্ড যাতে বাংলায় হয়, বাংলা পক্ষ আন্দোলন করার পর সমস্ত বোর্ড বাংলায় করেছে। আমরা আজ থেকে 10 থেকে 15 দিন আগে আমরা ডিএমসিতে মেয়র যিনি আছেন পুর প্রশাসক, তাকে আমরা ডেপুটেশন দিয়েছি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্ত বোর্ড বাংলায় লিখতে হবে। আমরা চিঠি দিয়েছি ডিএমকে, আমরা চিঠি দিয়েছি সিপিকে, নতুন ভবনগুলো কেন বাংলায় করা হলো না, অবিলম্বে সমস্ত নতুন ভবনে লেখাগুলো বোর্ডগুলো কেন বাংলায় করা হলো না, নাম ফলকটা সমস্ত বোর্ডে বাংলা লিখতে হবে। আমরা বাংলা পক্ষ আন্দোলন করার ফলে সমস্ত বোর্ডে বাংলা এসছে কর্পোরেশনের, খুব তাড়াতাড়ির মধ্যে ডিএমসি সমস্ত বোর্ডে বাংলা আসবে, আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি মাননীয়া। তো আমরা বলি, আমরা শুধু মনে করুন যে ভাষা বললাম না, ভাষা আন্দোলন আপনি বললেন সমস্ত বোর্ড লেখা উচিত, আমরা এর সঙ্গে আমরা বলেছি যে পশ্চিম বর্ধমান জেলার পুরো বাংলার প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান এবং এমপি তারা কেন বাঙালির হবে না। আমাদের আসানসোল দুর্গাপুরে 2জন এমপি হচ্ছেন বাইরের, বিহারের, কেন পশ্চিম বর্ধমান জেলার বা বাংলার অন্য কোনো বাঙালি বিধায়ক ছিল না যে বাংলাতে তার টিকিট পেল না? আমার জামুরিয়ার হরে রাম সিং হচ্ছে বহিরাগত উত্তরপ্রদেশ থেকে বালিয়া থেকে এসে জামুরিয়ার বিধায়ক। জামুরিয়া কি অন্য কোনো স্থানীয় লোক ছিল না বিধায়ক হওয়ার যোগ্য? সে ছিল না, সে কারণে তার বিধায়ক হবে। এই যারা বহিরাগত যারা এখান থেকে আসছেন তাদের টান বাংলার প্রতি সেরকম তার থাকবে না, এটা বাস্তব। বাংলার যদি কেউ মানে কোনো সাংসদ হয়, বাংলা যদি কেউ যদি বিধায়ক হয়, তার টানটা আলাদা থাকবে। সত্যকুমার সিনহা বলুন, যদি টান যদি আসানসোলের হতো কেউ এমপি, বা দুর্গাপুর যদি কেউ এমপি হতো, সে যে মন থেকে যে বিধান সংসদে যে দাবিটা তুলবে সেটা বাইরে কেউ দাবি সে তুলতে পারবে না। টান, নারীর টান আর ভূমির টান আর পার্থক্য আছে। এটা অক্ষয়বাবু আপনি বললেন, আপনার সঙ্গে আমার খুব ভালোই লাগছে এবং আমি সহমত যে স্থানীয় মানুষ যারা তারা যদি এখানে নির্বাচিত হন, সংসদে হোক, বিধানসভায় হোক বা অন্য কোনো কাজে, তাহলে সেটা নিশ্চয়ই অনেক ভালো হয়। এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু আমরা এই বিরাট শিল্পাঞ্চলে থাকি, আসানসোল দুর্গাপুর এখানে এই অঞ্চলটাতে বা অন্য জায়গাতে যদি আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে যাই, দেখুন এখানে সেই হিসাবে অবাঙালি বলছি যারা 3 পুরুষ 4 পুরুষ ধরে এখানেই রয়েছে, মানে তাদেরকে ঠিক কীভাবে একইভাবে ওই শত্রুঘ্ন সিনহা বা
ইউসুফ পাঠানের মতো দেখা বোধহয় ঠিক হবে কি, সেটা আমি দেখুন, সাধারণভাবে জিজ্ঞেস করছি, আমি ওইভাবে নয় যে যারা দীর্ঘদিন ধরে বাংলায় বাস করছে, যারা বাংলা সংস্কৃতি আপন করে নিয়েছে, যাদের মাতৃভাষা বাংলা, যারা সমস্ত এখানকার স্থানীয় বাসিন্দা ভূমিপুত্র, তারা আমাদের। যারা ঝাড়খণ্ড বিহার থেকে এসে সমস্ত কিছু আমাদের বাংলা ছেলে চাকরি দখল করছে, ফুটপাত দখল করছে, তারা কিন্তু বাংলার নয়, তারা বাংলা সত্য, তারা বহিরাগত। আচ্ছা, একটা কথা এমনিতে ধরুন ভূমিপুত্র নিয়ে আমাদের কলকারখানায় চাকরি বাকরির ক্ষেত্রেও খুব বলা হয় যে ভূমিপুত্রদের নিতে হবে ইত্যাদি। তাকে ধরুন দুর্গাপুর একটা ইস্পাত কারখানা যখন হলো বা আজও এত কলকারখানা, এখানে যদি একটা আইন বা নিয়ম করে দেওয়া যায় যে এখানে পশ্চিমবঙ্গবাসী ছাড়া কাউকে নেওয়া হবে না, এরকম এটা যদি বলে দেওয়া হয়, অবশ্যই আমরা সেটাকে, এটা যদি বলে দেওয়া হয়, কথার কথা আপনাকে বলছি, ধরুন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায়, ধরুন আজকে কর্ণাটকে, তারা যদি আবার একই আইন করে দেয় যে এখানে কর্ণাটকি ছাড়া কাউকে নেওয়া হবে না, সেক্ষেত্রে বাংলা অসুবিধা পড়ে যাবে না? কিছু অসুবিধা পড়বে না। আপনার প্রত্যেকটা রাজ্যে তাদের ভূমিপুত্র সংরক্ষণ আইন পাস আছে। আপনার কর্ণাটকে 75% ভূমি সংরক্ষণ পাস আছে, আপনার মহারাষ্ট্রে আছে, আপনার বিহারে পাস আছে, ঝাড়খণ্ডে আছে, গুজরাটে আছে, তামিলনাড়ুতে আছে। প্রত্যেকটা রাজ্যে তাদের ভূমিপুত্র সংরক্ষণের পাস আছে, এখন বাংলা বাদ দিয়ে। আমরা বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে বলছি 2026 ভোটে আমাদের প্রধান উদ্দেশ্য হবে, আসল লড়াই হবে, ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই। তার কারণ কি একটু বলতে দিন। বিহারের মুখ্যমন্ত্রী, বিহারের মন্ত্রী এক আসানসোলে এসে বলছে, আমি বাংলা সরকারকে ধন্যবাদ জানাই যে বাংলা সরকার 2 কোটি চাকরি বিহারকে দিয়েছে। তো বিহারের 2 কোটি চাকরি বাংলায় কর্মসংস্থান করছে। বাংলার পুরো বাংলার আমি বলছি পরিসংখ্যান অনুযায়ী বাংলার 25 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে। বাংলা শ্রমিকরা বাইরে কাজ করছে যে তারা অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বলার জন্য, লাঞ্ছিত অপমানিত, তাদের মারধর করা হচ্ছে, তারা ফিরে বাড়ি আসছে। আর 2 কোটি তারা এসে তারা বাংলায় কাজ করছে। এটা বিহারের এক মন্ত্রীর বক্তব্য। আসানসোলে পরিযায়ী না স্থায়ী দুটো আলাদা হবে। পরিযায়ী তারা হচ্ছে যারা মনে করুন আপনার বাংলার যারা আছে তারা তো পরিযায়ী শ্রমিক, যারা বাইরে গেছে তারা পরিযায়ী শ্রমিক, তারা পেটের দায়ে গেছে। কিন্তু বাংলায় তো কাজ আছে, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় যে এত ইন্ডাস্ট্রি আছে, এত ফ্যাক্টরি আছে, পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল এলাকা, কতজন বলুন তো স্থানীয় ভূমিপুত্র ছেলে কাজ পায়? আমাদের যদি 25 লক্ষ বাঙালিকে যদি বাইরে যেতে হয় কাজ করতে, আর 2 কোটি যদি ছেলে যদি বাংলায় তারা কাজ করে, কিসের তারা ভূমিপুত্র সংরক্ষণ? একটা জিজ্ঞেস করি, আপনি তো এই অঞ্চলের মানুষ, আপনার জামুরিয়াতে বাড়ি, মানে আমি বলতে পারি কয়লা খনি অঞ্চলের মানুষ আপনি। একটা জিজ্ঞেস করি আমার নিজস্ব কৌতূহল থেকে, আপনাকে পেয়ে ভালোই হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অক্ষয় ব্যানার্জি, বাংলা পক্ষ যে সংস্থাটি কাজ করছে বাঙালির হয়ে বলতে পারি, তার পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক। আমি চাই যে ধরুন আজকে তো মানে 100-150 বছর হয়ে গেল, ধরুন কলিয়ারিতে যে কাজগুলো প্রধানত ধরুন উড়িষ্যার লোক, মালকাটা ধরুন তখন বলা হতো, এখন হয়তো অন্য নাম হয়েছে, বা এই ধরনের কিছু কঠিন কায়িক শ্রমের যে কাজগুলো, সেইগুলো সেই সময় এইখানকার ভূমিপুত্ররা বলুন বা বাঙালি যাই না বলুন নাম, তারা করতে চাননি। অন্য জায়গার অন্য প্রদেশের মানুষ এসে করেছেন এবং বংশ পরম্পরায় তারা এই কাজটা করে যাচ্ছে। অর্থাৎ বাঙালি কিছু কিছু কাজ করতে চায়নি বলে এখানে ধরুন একটা সময় কলকাতার রিক্সা বা ঠেলাগাড়ি বা মুটে এই সব কাজ তো বিহারিরা, ওই যে 2 কোটি বলছেন না, এই কাজ হচ্ছে বাঙালি কাজ করতে চায়নি বলে। স্বাধীনতার পরে পূর্ববঙ্গ থেকে অনেক বাঙালি এসে আর কিছু না পেয়ে যে কাজ করছি সেই কাজ তারা ধীরে ধীরে করে কিছুটা করে ভাগ বসিয়েছে এরকম জায়গাতে। এই যে জায়গাটা বাঙালির এই চেহারাটা কি বাঙালিয়ানার মধ্যে তো এটাও পড়ে যে বাঙালি সব কাজ করতে চায় না, তো এইটাকে কিছুটা পাল্টেছে এই বাঙালিয়ানা। দেখুন, বাঙালি সব কাজই করতে চায়, সব কাজই বাঙালি করে। প্রথম যে আপনি কথাটা বললেন এটা ঠিক কথা, যে বাঙালি তখন ছেলে কাজ করতো না, তখন বাঙালির ঠাটবাদ ছিল, এখনও বাঙালির ঠাটবাদ আছে যে আমি কুলে শ্রমিকের কাজ কেন করব। আগে তখন ধরে নিয়ে পরে ছেলে জয়েন করার জন্য নিয়ে যেত। আমি দেখেছি, আমরা শুনেছি
আমরা দাদুদের মুখে শুনেছি বা আমাদের যারা জেঠুদের মুখে শুনেছি যে আমাদের থেকে ধরে ধরে নিয়ে পরে কাজ করবি, ছেলে কাজ করবি চো, এবার নিয়ে যেত। তখন আপনার সংখ্যাটা হয়তো বাঙালির কম ছিল, বাঙালি বেশি ছিল, ওদের সংখ্যাটা কম ছিল। কিন্তু এখন আপনার বর্তমান পরিস্থিতিতে ইসিএল এর সমস্ত কোল্ডফিল্ড এলাকাগুলোতে বলুন, বাঙালির সংখ্যা একদম কমে গেছে, বাঙালির সংখ্যা একদম তলানিতে হয়ে গেছে। তখন যদি বাঙালি যদি মনে করো, তখন যদি 50% থেকে 60% ছিল, যদি ওদের 30% ছিল, আজকে বাঙালির সংখ্যা ইসিএল হয়ে দাঁড়িয়েছে কমসে কম 15 থেকে 20%। তার কারণ কি, বাঙালি ছেলেরা চাকরি পাচ্ছে না আইসিএলগুলোতে বা কোলফিল্ড এলাকাতে বা যে কোনো কাজে, ঠিকাদার দেব সেগুলো বাঙালি ছেলে খুব কম সংখ্যক কাজ পায়। যদি বা কেউ কাজ পায়, জমির মারফত কাজ পায়। যদি কারো জমি চলে যায়, সবাই ছেলেটা সে ইসিএল কাজটি পায়, না ছেলে কেউ ইসিএল ছেলে বাঙালি ছেলে কাজ পায় না। এছাড়াও এটা আমি সরকারি আপনার পরিসংখ্যান বললাম, বেসরকারি ক্ষেত্রে টেন্ডারগুলো, ইসিএল যে টেন্ডারগুলো হয়, সমস্ত টেন্ডার যে ঠিকা শ্রমিক যে কাজগুলো পায়, প্রত্যেকে পায় বাইরের রাজ্যের লোকজন। আর ঠিকা শ্রমিক কাজগুলো পাচ্ছে বাইরের রাজ্যের লোকজন, স্থানীয় যে সরকারি যে কাজ, যেটা স্থায়ী কাজ, সেটাও পাচ্ছে বাইরের লোকজন। আর স্থানীয়রা কি পাচ্ছে, ধুলো বালি কালি আর কলিয়ারির ধস আর কলিয়ারির অন্য কিছু। বাঙালি কলিয়ারি এগুলো পাচ্ছে, ধস পাচ্ছে, আর শিল্পাঞ্চলগুলোতে পাচ্ছে কি ধুলো কালি বালি দূষণ। ওরা ডিবিসির ছাই পাচ্ছে, ডিএসপির দূষণ পাচ্ছে, জামুরি ইন্ডাস্ট্রি সমস্ত ছাই শেষ হয়ে গেছে, আসানসোল পুরো শেষ হয়ে গেছে। আর ইস্কোতে বাঙালি স্থানীয়রা ভূমিপুত্ররা ধুলোবালি কালি খাচ্ছে, ঝাড়খণ্ড বেরতেছে লোকজন, তারা এখানে কাজ করছে। ঝাড়খণ্ডে এসে যারা কাজ করে তারাও তো ধুলোবালি পাচ্ছে, তারা ধুলোবালি খাচ্ছে, তারা কাজে সারতে পারছে। আর যারা আমাদের স্থানীয় যারা ধুলোবালি খাচ্ছে, যারা কাজ করে না, এই ডিবিসি ধুলোবালি কাজ করছে, অন্ডালিকে সবাই ডিবিসিতে কাজ করে? অন্ডালিকে প্রত্যেকটা ঘর ডিবিসি লোক কাজ করে না? জামুরিয়া শিল্পাঞ্চলে প্রত্যেকটা লোক ফ্যাক্টরিতে কাজ করে না? ইকরা গ্রাম যে আছে পুরো কালো একদম শেষ হয়ে গেছে, ইকরা গ্রাম জামুরিয়ার, সে একমাত্র পলিউশনের জন্য পুরো কালো শেষ। ইকরা গ্রাম সবাইকে ফ্যাক্টরিতে কাজ পায় না, করে না। গ্রামের স্থানীয়রা ভুক্তভোগী হচ্ছে, ধুলোবালি কালি খাচ্ছে, ঝাড়খণ্ড ভেতরে তারা দাপাদাপি করছে। আচ্ছা, ওকে দুটো তিনটে জিনিস বলুন তো, মানে এটা আমাদের দর্শকরা না গত এক সপ্তাহ ধরে যে প্রশ্নগুলো করেছে, সেগুলো সবগুলোই যে খুব যুক্তিসম্মত প্রশ্ন সেরকম নয়, কিন্তু দর্শকদের দিক থেকে তাকিয়ে আমি দু একটা কথা বলবো। ধরুন, আপনি বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক, আপনি যে নিজে হাট বাজার দোকান ইত্যাদি করেন, নানা কেনাকাটা সংসারের কাজকর্ম, আপনি কি মনে মনে ঠিক করে নেন আমি বাঙালি দোকানদার ছাড়া কোথাও যাবো না? অবশ্যই, আমি মনে প্রাণে এখনো পুরোপুরি ঠিক, আমি বাঙালি দোকান ছাড়া খাবো না, বাঙালি দোকান ছাড়া কিনবো না। আমরা তাই বলি, দুর্গাপূজার সময় বাঙালি দোকানে কিনুন, বাংলার টাকা বাঙালির পকেটে থাকুক। দুর্গাপূজা বাংলার একটা বড় উৎসব এবং কয়েকশো কোটি টাকা যে বাংলার আদান প্রদান বিনিময় হয়, এই টাকা যাতে বাইরের রাজ্যে না যায়, যাতে বাংলা রাজ্যে থাকে, যাতে তাই সমস্ত বাঙালি অনুরোধ করব, দুর্গাপূজার সময় আপনারা বাঙালি দোকান থেকে কিনুন। আমি মনে প্রাণে একদম পুরোপুরি ঠিক, আমি বাঙালি দোকানে খাই, বাঙালি দোকানে কিনি, অন্য কোথাও আমি কিনি না। আচ্ছা, আর আরেকটা কথা বলছি, ধরুন আপনি তো নিজে ব্যাংকে চাকরি করেন, দীর্ঘকাল ধরে চাকরি করছেন। আমরা প্রায় একটা অভিযোগ পাই আমাদের দর্শকদের কাছ থেকে, সাধারণ বন্ধুবান্ধবের কাছ থেকে, যে বহু ব্যাংকে গেলে ব্যাংক কর্মচারী যারা থাকেন, তারা না বাংলায় কথা বলতে চান না, এবং বাংলায় কথা বলে যে না আপনি হিন্দি মে বলিয়ে, এরকমভাবে বলে। এটা পুরোপুরি অনৈতিক এবং অসাংবিধানিক। ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনার একটা আছে, আরবিআই গাইডলাইন অনুযায়ী আমি যেখানেই ট্রান্সফার হবো সেখানে আমার আঞ্চলিক ভাষা আমার শিখতে হবে। এটা ব্যাংকের আরবিআই গাইডলাইন্স। যারা বাংলা ভাষা শিখে না বা বলে না, তাদেরকে আপনারা বলবেন আপনারা কেন বাংলা ভাষায় পরিষেবা দেবেন না, তা আপনারা বাংলা ভাষায় পরিষেবা দিতে আপনারা বাধ্য, এটাই আপনার নিয়ম। এবং আপনি ব্যাংক নিয়ে কথাবার্তা বলে আরেকটা কথাবার্তা বলি, ব্যাংকে দেখবেন আগে ফর্মগুলো ছিল হিন্দি এবং ইংরাজি, বাংলা ছিল না। আমরা বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে ডেপুটেশন দেওয়ার পরে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্টে মামলা করার পর বাংলা পক্ষর আমরা সেই মামলা করার পর এখন সমস্ত ব্যাংকের ফর্মে এখন বাংলা এসছে। এটিএমে টাকা তুলতে যাবেন, আগে ছিল হিন্দি ইংরাজি, বাংলা ছিল না, এখন তো বাংলা এসছে। বাংলা পক্ষ আন্দোলন করার ফলে সমস্ত ক্ষেত্রে বাংলা আসছে। যদি মনে করুন কোনো ফর্মে যদি হিন্দি থাকে ইংরেজি থাকে, আমাদের বাড়ি যদি মা কাকি মারা যদি হিন্দি বা ইংরেজি পড়তে তারা না জানে, তাহলে বাংলাটা যে ফর্মটা লেখা না থাকে, তারা অন্য কাউকে উপর তার ডিপেন্ডেন্ট হয়, দাদা ফর্মটা ফিল আপ করে দিন তো। টাকা তুলতে গেলে পরে যেটা কাগজটা সেটা এখন বাংলাতে লিখতে পারেন, বাংলা পাবে লিখতে পারেন। এটা আচ্ছা, চেক বইতে বোধহয় হয়নি না বাংলা? চেক বইতে বাংলা হয়নি,
শুধু ব্যাংক উইথড্র পাসবুকটাও বাংলা হয়নি। কিন্তু এটা একটা আমি বলবো অন্তত অনেকটা এগানো গেছে যে এমনি পাসবুকে বাংলা হয়নি, পাসবুকে চেক বই বাংলা তো রাতের মধ্যে আসবে। আচ্ছা, কিন্তু এটা তো এক ধাপ এগানো গেছে যে আগে আরেকটা ধাপ বলি, আপনার রেলের টিকিটে দেখবেন আগে আপনার ছিল হিন্দি ইংরাজি, রেলের টিকিটে কাটবেন দেখবেন বাংলা পাবেন, এটা বাংলা পক্ষ আন্দোলন করার ফলে। আচ্ছা, একটা কথা বলুন তো, এটাও খুব অবাস্তব অযৌক্তিক মনে হয় এমনিতে। ধরুন বাংলা পক্ষ কিরম কোনো আন্দোলন করতে পারে যে সমস্ত ডাক্তারবাবুরা পশ্চিমবঙ্গে যারা বসেন তারা ওষুধের যা লিখবেন চিকিৎসা ব্যবস্থা সেটা বাংলায় লিখবেন, তারা তো সর্বদা ইংরাজিতে লেখেন। কারণ ইংরাজি না জানা যে মানুষজন তারা সেটা বুঝতে পারে না, সেটা আবার একটা দোকানে দিয়ে দেন, দোকান ঠিক দিল কি না দিল কিছুই বোঝা গেল না। অবশ্যই বললাম আমরা ইংরেজি শেখা উচিত, ইংরেজি প্রত্যেকটা বাঙালিকে শেখা উচিত, ইংরেজি এবং বাংলা এই দুই ভাষা প্রত্যেক বাঙালিকে শেখা উচিত। না, এটা উচিত বলে, কিন্তু বাস্তব এখন যে অবস্থা ইংরাজি পড়া ইংরাজি লেখা, এবং আমি সোজাসুজি বলছি একটা ওষুধ ডাক্তারবাবু লেখে এমনি আমাদের একটা ব্যঙ্গবিদ্রুপ ঠাট্টাই আর কি করি অনেক সময় যে ওনাদের হাতের লেখা নাকি খুব বোঝা যায় না, সেটা একটা অন্য বিষয়, সেটা মজার বিষয়। কিন্তু এমনিতে ব্যবস্থাপত্র আমার নিজের অভিজ্ঞতায় দু একজন ডাক্তারবাবু শুরু করেছেন ব্যবস্থাপত্র বাংলায় শুধু লেখেন না, পাশে লিখে দেন খাওয়ার পরে এরকম লিখে দেন, এবং ওষুধের নামটা যেটা লেখেন সেটা বারবার করে বলেন ওষুধ থেকে নিয়ে এসে আমাকে দেখিয়ে যাবেন, এটা ঠিক কিনা। এখন হচ্ছে কি যে ইংরাজি না জানা যে আমাদের হাজার হাজার মানুষ তারা ডাক্তারবাবু দিলেন দোকানে দিলেন, দোকানে আবার ঠিক দিল কি না দিল কিছু বোঝার উপায় নেই। কেন ব্যবস্থাপত্র কেন বাংলায় হবে না? ব্যবস্থাপত্র বাংলায় হবে, কিন্তু হওয়া উচিত, কিন্তু ডাক্তারি ক্ষেত্রে বলুন তো করে পেশেন্টের ভিড় থাকে তো অনেক, ডাক্তার তাড়াতাড়ি করে লিখে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি লেখে মনে করুন, কিন্তু বাংলা লেখা উচিত। বাংলা অনেক আমি একটা ডাক্তারের একটি প্রেসক্রিপশন দিয়েছিলাম কোথায়, মানে নদিয়া কোন ডাক্তার পুরোপুরি বাংলা একদম অক্ষর ঘটা প্রেসক্রিপশন আমার খুব সুন্দর দেখতে লাগছিল বাংলা ব্যবস্থাপত্র লেখেন, লেখা উচিত। কিন্তু আমাদের এখানে তো এমন অবস্থা যে আমাদের যারা বিধায়ক সাংসদ তাদের যে কাগজ তাতেও বাংলা থাকে না, এটা লজ্জা তো একটা, লজ্জা। দক্ষিণে মনে করুন দক্ষিণ তামিলনাড়ু মহারাষ্ট্রের কোনো এমপি কোনো বিধায়ক কোনো কাউন্সিলরের কোনো ভাবতে পারবেন সেটা প্যাডে লেখা আছে তাদের ভাষা বাদ দিয়ে। এবং আমি বলছি দেখুন আপনি বললেন এটা অক্ষয়বাবু আপনার সঙ্গে কোনো রকম মানে বিরূপ মনোভাব না, দেখুন মন্ত্রী হন সাংসদ হন অনেক বড় একমাত্র বিচারকদের আমি দেখিনি, তাছাড়া দক্ষিণ ভারতে আমি তামিলনাড়ুর কথা বিশেষ করে বলতে পারি, কেরালা তো তারা কিন্তু তাদের যে প্রদেশের যে নিজস্ব পোশাক অর্থাৎ এই ধুতি অনেকটা লুঙ্গির মতো করে পরা, তারপরে প্রত্যেকে পড়ে যায় বিধানসভায়, তারা অফিস কাচারি সর্বত্র সব জায়গাতে এটা করছে। আমি এইটা বলতে চাইছি অক্ষয়বাবু, এটা ভুলও হতে পারে যে এই যে বাঙালিয়ানা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য অন্য প্রদেশের লোক বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা অমুক দায়ী তমুক দায়ী না করে এই বাঙালিয়ানাকে যে বিপন্নতার দিকে যাচ্ছে এই জন্য বাঙালিরা নিজেরা কতটা দায়ী আমি এটা আপনার কাছে একটু বুঝতে চাইছি। দেখুন অন্যদিকে যাচ্ছে বিপন্ন বাঙালি, আমি বললাম যে প্রথমেই বাংলা ভাষার সঙ্গে যুক্ত পুঁজি অর্থনীতি, বাঙালি বিপন্ন না আজকে বর্তমানে বাংলা সত্যি বাঙালি বিপন্ন না, কারণ বাঙালি হাতে কাজ নেই, বাঙালি হাতে পুঁজি নেই, বাঙালি চাকরি নেই, বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই। যতক্ষণ না বাঙালি হাতে পুঁজি থাকবে বাঙালিতে অর্থনীতি থাকবে ততদিন বাঙালি কখনো উঠে দাঁড়াতে পারবে না। আপনি কয়েকবার বাঙালি পুঁজি বললেন, ধরুন এখন ক্ষেত্রে এই আজকের দিনে দাঁড়িয়েও বাঙালি পুঁজির আমি পুরোনো কথা ছেড়েই দিচ্ছি, ধরুন আমরা যে অঞ্চলে বাস করি এখানে স্যার বিনেনের স্টিল প্ল্যান্ট ছিল, বাঙালি পুঁজি। আলামোহন দাসের কথা আমি তুলছি না, ডক্টর আমাদের প্রফুল্লচন্দ্র রায় তো বলতে বলতে তার শেষ হবে না হয়ে গেল যে বাঙালি পুঁজি করা হলো না। এখন যাদের বাঙালি পুঁজি আছে ধরুন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, তাদেরকে সরকার কি সহায়তা দিয়েছে বলুন তো? খুব সরকারের আপনার মাঝে মাঝে এসে আমি বলছি না এই সরকার ওই সরকারের ব্যাপার না, বাঙালি পুঁজির পক্ষে থাকে। ধরুন আমি আপনাকে বলবো দুর্গাপুরের কোনো ব্যবসা, ধরুন একটা পার্ক একজন বাঙালি নিয়েছিল, তাকে অবাঙালিদের চাপে
তাকে সেই ব্যবসাটাকে সরিয়ে দিল। বাঙালিরা কেউ এগিয়ে এলো? বাঙালিয়ানা নষ্ট কে করলো এখানে? অন্য রাজ্য? কিন্তু যারা করলো বাঙালিরা কোথাও এসে দাঁড়িয়ে বললো না না সেটা অন্যায় হচ্ছে। অর্থাৎ বাঙালি বাঙালির পক্ষে আছে কিনা, আমি বাংলা পক্ষকে জিজ্ঞেস করতে চাইছি, বাঙালি বাঙালির পক্ষে আছে কিনা। দেখুন, বরাবর আপনার ইতিহাসে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সময় অনেক বাঙালি কিন্তু ইংরেজিদের আপনার চাটুকারিতা করেছিল। মির্জাফর বিভীষণ বরাবরে থাকে, এখনই মির্জাফর বিভীষণ আছে। তারা বাঙালি পিছনে কাঠি করে, বাঙালি পিছনে করে, তারা দিল্লিকে সন্তুষ্ট করার জন্য, দিল্লিকে খুশি করার জন্য, ওদেরকে খুশি করার জন্য তারা বাঙালি পিছনে কাঠি করে। যে আপনি বললেন পার্কটা যদি অবাঙালি দ্বারা অত্যাচারিত পার্ক বন্ধ হয়ে গেছে, এই যদি আমরা আগে জানতাম আমরা ঈশ্বরের পাশে দাঁড়াতাম। বিশেষ করে আমি আপনার কাছে প্রথম শুনলাম কোনো পার্ক, বাঙালির মালিকানাধীন কোনো পার্ক যে অবাঙালি দ্বারা অত্যাচারিত হয়ে পার্কটা বন্ধ হয়ে গেছে। এই যে আমরা জানতাম বাংলা পক্ষ থেকে, আমরা আপনাকে আমি মিডিয়া সকলের সামনে বলছি, আশ্বাস দিচ্ছি আমরা পাশে দাঁড়াতাম। আমরা এখনও আশ্বাস দিচ্ছি, যদি কোনো বাঙালি আক্রান্ত হয়, যদি কোনো বাঙালি অত্যাচারিত হয়, আপনারা বাংলা পক্ষকে একটা খবর দেবেন, বাংলা পক্ষ আপনার পাশে গিয়ে দাঁড়াবে। এখন মনে করবেন না যে বাঙালির পাশে কেউ নেই, বাঙালির পাশে বাংলা পক্ষ আছে। এটা প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আমাদের আজকের অতিথি অক্ষয় বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জরুরি এবং একটা আশার কথা বললেন যে বাঙালি হিসাবে যদি কোথাও সত্যিকারের কোনো অসুবিধায় পড়েন, সরকারি তরফ থেকে কোনো অন্যায় অত্যাচার হয় বা অন্য কারো দ্বারা, আপনি বাঙালি এই জন্য আপনার উপর অন্যায় হচ্ছে, এরকম যদি ঘটনা ঘটে, আপনারা বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করতে, বাংলা পক্ষের সঙ্গে কোথায় যোগাযোগ করবেন? আমাদের দেখুন, বাংলা পক্ষ আমাদের যোগাযোগটা আমাদের অফিস আছে, আমাদের আসানসোলে বাংলা পক্ষের অফিস আছে, দুর্গাপুর ব্রাঞ্চিতে বাংলা পক্ষের অফিস আছে, বিধাননগরে বাংলা পক্ষ অফিস আছে, পাণ্ডবেশ্বর অফিস আছে, রানীগঞ্জ অফিস আছে, দুর্গাপুর আছে বেনাচিতে আপনার জলখাবার গলি, হ্যাঁ জলখাবার গলি বাটা শোরুম অপোজিটে বাংলা পক্ষের অফিস দোতলায়। আচ্ছা, পাণ্ডবেশ্বর ঝাঁঝরাতে বাংলা পক্ষের অফিস, রানীগঞ্জে পাঞ্জাব বাংলা অফিস, আমাদের প্রত্যেক বিধানসভায় বাংলা পক্ষ অফিস আছে। এই কথাটা আমাদের যখন প্রকাশ্যে আমরা বলছি, অনেক সময় এটা কেউ কেউ ভাবতে পারেন যে এটা বাংলা সাম্প্রদায়িকতার কথা হচ্ছে। সেই পার্টটুকু ঝুঁকি নিয়েই আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার অক্ষয়বাবু আজকে যেটা বললেন যে বাঙালি হিসাবে যদি আপনার উপর কোনো অন্যায় হয়, আপনি একটা পাড়ায় আছেন, এমন একটা জায়গাতে আছেন যেখানে অন্যান্য প্রদেশের লোক, সেখানে বাঙালি হিসাবে আপনার উপর কোনো অন্যায় হচ্ছে, বা আপনি একটা ব্যবসার মধ্যে রয়েছেন, বাঙালি হিসাবে আপনার উপর অন্যায় হচ্ছে, বা বাংলায় আপনি কথা বলেন বলে অফিস কাছারি দপ্তরে ঠিকমতো আপনি কাজ পাচ্ছেন না, এরকম হলে আপনারা কিন্তু বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরের দর্শক তাদের উনি জানিয়েছেন যে বেনাচিটিতে জলখাবার গলিতে বাংলা পক্ষের অফিস আছে। আমাদের দুর্গাপুর টাউনশিপের দিকে আছে নাকি কোনো? দুর্গাপুর টাউনশিপ অফিস কথাবার্তা চলছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা একটা আমাদের কাছে খুব আশার খবর যে বাংলা পক্ষর দিক থেকে এটা হতে পারে। কিন্তু আমার একটা অন্য দিক আছে, দেখুন আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতার জোরে বলছি, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম বিহারে বা এইতে আপনার আজকে ঝাড়খণ্ডে, যা একসাথেই ছিল এক সময়, এইখানে প্রচুর প্রচুর বাঙালি ছিলেন, আছেন এখনো আছেন, কমে গেছে, এখনো আছেন, কিন্তু প্রচুর বাঙালিকে ওখান থেকে সরে আসতে হয়েছে এবং তাদের ঘর বাড়ি জমি জমা ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। সমস্ত কিছু অত্যাচার সবচেয়ে মারাত্মক, আপনি যেটা বারবার বলছেন, আমি যখন বলছি যে বাঙালিয়ানার একটা অংশ হচ্ছে বাংলা ভাষা, আপনি সেখানে বলছেন বাংলা ভাষা গেলে বাঙালি গেল, এটা ঘটনা। সেক্ষেত্রে তারা কিন্তু বাংলা পড়ার, বাংলা শেখার কোনো সুযোগই পাচ্ছে না, কারণ সেখানে সমস্ত বাংলা স্কুলগুলো, ওরা বলে যে ছাত্র না হয় বন্ধ হয়েছে, আসলে বাংলা পড়বে কি, বাংলা পাঠ্যপুস্তকেই পাওয়া যায় না। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বলে একটি সংস্থা আছে, তারা মাঝে চেষ্টা করেছিল যে এই সমস্যাটা সমাধান করা যায় কিনা, কিন্তু সরকার বা কর্তৃপক্ষের ইচ্ছে না থাকলে তো হয় না, কখনো না। তো বাংলা পক্ষ, আমার নিজস্ব আপনাদের কাছে একটা অনুরোধ, বাংলা পক্ষ এই দিকটা দেখুক যে পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালিরা স্থায়ীভাবে আছেন, পরিযায়ী শ্রমিকদের কথা বলছে, স্থায়ীভাবে আছেন, তাদের বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষাটাকে শেখা স্কুলে, এর ব্যবস্থাটার জন্য আপনার একটা জোরদার সর্বভারতীয় আন্দোলন গড়ে তুলুন। আমার মনে হয় সেটা বাঙালির জন্য খুব উপকারী জিনিস হবে। অবশ্যই আপনি ভালো কথা বলেছেন। যে দেখুন, ঝাড়খণ্ডে একটা বাঙালির সংগঠন একটা আছে, যার ঝাড়খণ্ড বাংলা সমাজ সমিতি একটা নাম আছে, তারাও লড়াই করেন বাংলা ভাষা নিয়ে, এবং বাংলায় বাংলা পক্ষ আছে।
আমরা তো বাংলা পক্ষ ভারতের বাঙালি জাতীয় সংগঠন। ভারতের যে কোনো প্রান্তে যদি কোনো বাঙালি আক্রান্ত অত্যাচারিত হয়, বাংলা পক্ষ তার পাশে গিয়ে দাঁড়াবে। আমরা কথা দিচ্ছি, এই বাংলা যে আজকে বহিরাগত দখল হয়ে গেছে, বাংলার যে বাংলা ভাষা আজকে লুণ্ঠিত হয়ে গেছে, বাংলা যে পুরো ভারতবর্ষে যে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে, আমরা প্রত্যেকের বিরুদ্ধে গর্জে উঠেছি। প্রথম থেকে আমরা বাংলা প্রতিবাদ করেছি, তখন আমাদের কথা আজ কেউ শোনেনি, কেউ কথাবার্তা অত গুরুত্ব দেয়নি। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল আজ তারা ভালো করে বুঝতে পারছে যে বাংলা পক্ষ কি বলেছিল, আজ তার বর্তমান অবস্থাটা কি। আপনার ওকে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে অনেকক্ষণ কথা বলতে বলতে। আবার অন্য একটা প্রশ্ন আপনি নিশ্চয়ই নজরে পড়েছে আপনার, যে দেখুন সরকারে যেমন মন্ত্রীরা থাকেন, তার বাইরে সরকারটা প্রকৃতপক্ষে চালান কি বলবো, ওই আইএস, আমরা যারা আইএস অফিসার, আইপিএস অফিসার যারা আপনার তারা চালান। পশ্চিমবঙ্গে যখন এই কাগজে, আমরা তো চিনি জানি না, কাগজে যখন নামগুলো দেখি আমরা বেশিরভাগ আইএস এবং আইপিএস অফিসার বাঙালি কিন্তু কম দেখি, কম। এখন এটাকে কেউ বলেছে যে যেহেতু একটা সময় বামফ্রন্ট সরকার বাংলা ভাষাকে অবহেলা করার ফলে আমাদের সাধারণ বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা ওই দিকে যায় না, এবং বাঙালির ওই যে বললাম না কিছু কিছু ঝোঁক আছে, এই চাকরি করবো না ওই চাকরি করবো না, তারা যেমন ওই দিকে না যেয়ে তারা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে তাদের খুব ঝোঁক থাকে। এখন আপনারা এই দিকটা করে যে যদি বলেন যে আমলাদের দিক থেকে বাঙালি আমরা তো বললাম তো, আমলা যদি দিক থেকে বাংলা, তাহলে তো WBCS বাংলা বাধ্যতামূলক করতে হবে। তো WBCS পরীক্ষা, সমস্ত পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করে আমরা তো আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ করেছি। আমরা যতদিন না WBCS বাংলা বাধ্যতামূলক করানো হচ্ছে, ততদিন আন্দোলন থামবে না। 26-এ ভোট কিন্তু মনে রাখবেন, 26-এ ভোট আসছে, বাংলা ইস্যু নিয়ে, বাঙালি অস্মিতা নিয়ে আজ চলবে না। বাস্তবে আপনাকে সেটা WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করতে হবে, ভূমিপুত্র সংরক্ষণ আইনে আপনাকে বিল পাস করতে হবে, তবে আপনি 26-এ বাঙালির কাছে ভোট পাবেন। ভোটের আগে আপনি শুরুতেই যেটা বলেছেন অক্ষয়বাবু, যে ভোটের আগে সিপিএম, বিজেপি, তৃণমূল সবাই হঠাৎ করে খুব বাঙালি 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 এই একটা শুরু করে দিয়েছে, একটা ব্যাপার হচ্ছে। ভোটের পরে জানি না আবার সবাই বলবে যে মাথায় হবে না। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সে নাকি তার সঙ্গে নরেন্দ্র মোদীর কি ছবি নাকি চিনতে পারলো না। এই যে বাঙালির লজ্জা একটা, যারা রবি ঠাকুরকে যা চেনে না তারা যদি ফটো করে জ্বালিয়ে দেয়, তারা লজ্জার কথা বলবে, খুব মুশকিলের ব্যাপার। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের হাতে সময় খুব কমে যাচ্ছে, কিন্তু অনেক কথা বলতে যাচ্ছি বাংলা পক্ষকে নিয়ে। এটা কখনোই নয় যে এইটা বাঙালিদের জন্য অনুষ্ঠান, এটা আমরা জানাতে চাইছি যে একটা প্রদেশের মানুষজন সে তার নিজের ভাষায় সে চাকরি বাকরি জীবিকা অর্জনের জন্য কাজকর্ম করে সে থাকতে পারবে কিনা। এক ভাষার লোক অন্য জায়গায় অন্য প্রদেশে গেলে কিছু কিছু অসুবিধার মধ্যে পড়ে, হওয়া উচিত না কিন্তু অসুবিধার মধ্যে পড়ে, কিন্তু নিজের প্রদেশে নিজের রাজ্যের থেকে যদি অসুবিধাটা হয় সেটা খুব দুঃখের। অবশ্যই তো আমাদের হাতে আর 1 মিনিট সময়। দুঃখ তো আমরা অবশ্যই বাবু দেখুন, কিন্তু দুঃখটাকে আপনাকে আনন্দে পরিণত করতে হবে। আমরা বাংলাকে, সমস্ত বাঙালিকে এক হতে হবে। বাঙালি এতদিন ধরে ছিল আপনার ভোটার ছিল, বাঙালিকে এবার ভোট ব্যাংকে পরিণত হবে। আমরা বাঙালিরা আগামী দিনে 2026-এ ভোট ব্যাংকে পরিণত হব, যে বাঙালিকে দেখবে বাঙালিরা সেই দলকে দেখবে, এটাই হোক মেন। তাহলে মানে এরকম ভাবে আপনি ডাক দিচ্ছেন যে যদি আমার এখানে বিধায়ক বা সাংসদের নির্বাচনে অবাঙালি দাঁড়ায়, তাকে বাঙালিরা ভোট দেবে না। আমরা বলি তো, আমরা প্রথম থেকে বলেছি, আপনারা রামুরিয়াতে বলেছি হরিরাম সিং দাঁড়িয়ে ছিল, সিপিএম ঐশী ঘোষকে ভোট দিন বলেছিলাম। আমরা বলেছিলাম যখন দাঁড়িয়ে সত্যমোহন সিনহা, আমরা বলেছিলাম পার্থ মুখার্জিকে ভোট দিন উপনির্বাচনে, বললাম জাহানারা খানকে ভোট দিন। যখন এখানে দাঁড়ালো কীর্তি আজাদ, সিপিএম একে দাঁড়ালো যেন কি নামটা বেশ, সিপিএমকে দাঁড়ালো সংসদে, আমরা তাকে ভোট দিন। আমরা আবার বলছি 2026 নির্বাচনে পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভা অঞ্চলে বাঙালি প্রার্থী চাই, না ছাড়া বাঙালিকে বলবো বাঙালি প্রার্থী না ছাড়া আপনারা কাউকে ভোট দেবেন না, বাঙালি প্রার্থী হলেই ভোট পাবেন। আমাদের সময় একদম শেষ অক্ষয়বাবু, আর আপনি অনেক আশার কথা বলেছেন, আমার মনে হয় অক্ষয়বাবু অনেক একমত হবেন, কিন্তু আজকে আমাদের হাতে সময় নেই। আগামী বুধবার বিকেল 4টে আসতে ভুলবেন না, কিন্তু আলোচনা করব একটা অন্যরকম কোনো বিষয় নিয়ে।
খুব আকর্ষণীয় বিষয়, এখন ঘোষণা করছি না। আজকের মতো শেষ করি অক্ষয়বাবু। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমাদের সঙ্গে কথা বলে, অনেক আশা কথা বলেছেন। নমস্কার আপনাদের সবাইকে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।